সামাজিক গতিশীলতা বা কারিগরি দক্ষতা, ব্যবহারিক দক্ষতা, শিক্ষাগত বৈষম্যতা দূর করে নেশামুক্ত রেখে আমাদের যুব সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যেতেই কিন্তু আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখে চলেছেন এবং সেই স্বপ্নকে গুটি গুটি পায়ে এগিয়ে নিয়ে যেতে আমাদের ছোট ছোট পদক্ষেপগুলো আমার মনে হয় সেই সাথে তাকে সফল করবে। নমস্কার, সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে ডিডি ত্রিপুরার আজকের এই আলোচনায় বিকশিত ভারত, ভারতের যুবাদের নেশামুক্তিকে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের মধ্যে রয়েছেন শ্রী अजीत कुमार जी। नमस्कार सर। माई भारत डिस्ट्रिक्ट यूथ ऑफिसर, आपका बहुत बहुत स्वागत है दूरदर्शन त्रिपुरा के इस स्टूडियो में। তার সাথে সাথে আমরা পেয়েছি শ্রী সুমন বণিক স্যারকে, এনএসএস প্রোগ্রাম অফিসার। স্যার নমস্কার। স্যার অনেক অনেক স্বাগত আপনাকে ডিডি ত্রিপুরার এই আজকের এই স্টুডিওতে। যে কথাটি আমি বলছিলাম যে প্রথমেই যে প্রশ্নটা আমাদের কাছে আসে, নেশামুক্ত ভারত এবং নেশামুক্ত ভারতে যে স্বপ্নটা মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন, তার সাথে সাথে আমাদের যে জুড়ে যাওয়া, একসাথে যুক্ত হওয়া, তার পদক্ষেপটা নেওয়ার জন্য মাই भारत এবং माई भारत की नहीं आज के আমরা কথা বলবো। हमारे साथ जुड़े हुए हैं सर। तो माई भारत क्या है सर, और इसके लिए भारत सरकार ने देश के युवा के लिए इस पहल को करने के लिए क्यों आवश्यकता समझी? मैडम, जैसे माई भारत यानी मेरा युवा भारत, मेरा युवा भारत इसका फुल फॉर्म है। इसका जो शुरुआत है 2023 में किया गया था अपने माननीय प्रधानमंत्री द्वारा। 2023 में 31 अक्टूबर को जब सरदार वल्लभ भाई पटेल जी का जयंती होता है, उस समय इसका उद्घाटन हुआ था। उस समय क्या था कि पहले बहुत सारे ऑर्गेनाइजेशन थे यूथ के, लेकिन उनके लिए एक ऑनलाइन एक कॉमन प्लेटफॉर्म नहीं था। तो फिर 2023 में एक फिजिकल और डिजिटल, फिजिकल प्लस डिजिटल, एक फिजिकल प्लेटफॉर्म बनाया गया युवाओं के लिए, जिसमें जो युवा है उसमें पंजीकरण करने के बाद उसमें अनेक अपॉर्चुनिटीज़ मिलता है उनको एक्सप्लोर करने के लिए, उसमें वो पार्टिसिपेट कर सकते हैं। जैसे हमारे देश में जो आबादी है युवाओं की, लगभग 27% जो 140 करोड़ आबादी है, उसमें 27% आबादी युवाओं की है जो 15 से 29 साल के हैं। 27% यानी लगभग 37 या 36 करोड़ के आसपास युवा आबादी है। तो अगर उनकी एक कॉमन प्लेटफॉर्म दिया जाएगा तो उनको अपना एक पर्सनैलिटी डेवलपमेंट में बहुत हेल्प मिलेगा। बहुत हेल्प मिलेगा। तो इसी संदर्भ में अगर हम बोलते हैं कि माई भारत इस ऐप को युवा के द्वारा और युवा के साथ एक साथ बनाया गया है, एक प्ল্যাটফর্ম ऐसा है। ভীষণ সুন্দর। তার পাশাপাশি যে প্রশ্নটা আমার কাছে চলে আসবে, নেক্সট প্রশ্নটা সুমন স্যারের কাছে যাব আমরা। এই যে যুবা ভারতের সাথে সাথে বা তরুণ ভারতের সাথে সাথে যেই কথাটা আমাদেরকে ভীষণভাবে ভাবিয়ে তুলছে আজকাল, সেটা হচ্ছে নেশা। এবং নেশামুক্ত ভারতকে বা নেশামুক্ত যুব ভারতের জন্য বিকশিত ভারতের অভিযানের মূল উদ্দেশ্যগুলো কি স্যার? অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তা স্বপ্ন রয়েছে বিকশিত ভারতকে নিয়ে, যে 2047-এর মধ্যে আমাদের দেশকে বিকশিত করে তুলতে হবে। তাই জন্য বর্তমান প্রজন্ম যারা যুবকরা রয়েছে তাদের হাতেই কিন্তু মূল চাবিকাঠি। ভারতের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সাকার হবে সেটা হবে যুবকদের দ্বারা। তো উনি চিন্তা করেছেন, স্বপ্ন দেখেছেন, যদি এই ভারতবর্ষকে বিকশিত করতে হয় তাহলে অবশ্যই যুবকদেরকে নেশা মুক্ত থাকতে হবে। আদারওয়াইজ আমরা কোনোভাবেই সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। যেই দেশ দক্ষ এবং সামাজিকভাবে বিভিন্ন বৈচিত্র্যের সঙ্গে নিয়ে সেটা চলছে আমাদের দেশ, পৃথিবীতে এরকম দেশ নেই যেখানে বিভিন্নতা রয়েছে তারপরেও আমরা কিন্তু ইউনাইটেড। সেই জিনিসটাকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যুবকদের যে ভূমিকাটা থাকবে সেটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। তাই জন্য যুবক যুবতীরা যদি বিপদগামী হয়, নেশাগ্রস্ত হয়, তাহলে আমরা কখনোই এই বিকশিত ভারত তৈরি করতে পারবো না। যেই জন্য এটাকে জন আন্দোলনে পরিণত করার চেষ্টা করে যাচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি 2023 সালের পর থেকে, যখন থেকে মাই ভারত পোর্টাল শুরু হয়েছে, বিভিন্ন অপরচুনিটিসগুলি তার মধ্যে এসছেন। অজিতবাবু কিছুক্ষণ আগে বলেছেন আপনার একটা প্রশ্নের উত্তরে, যেখানে যে একটা প্ল্যাটফর্মে এনে সমস্ত যুবকরা যাতে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করতে পারে এবং তারা যাতে বিশেষ বিশেষ সুবিধাগুলি পায় সেদিকে লক্ষ্য রেখে এই প্ল্যাটফর্ম তৈরি করা। এই বছরও নেশামুক্ত ভারত তৈরিতে যুবকদের যে ভূমিকা সেটা আমরা কিছুদিনের মধ্যেই সেটা একটা বিশাল আকারে প্রোগ্রাম করব। সেটা 2 তারিখে হবে এবং তার প্রস্তুতি এখন থেকেই চলছে। একটা
সার্বিক উন্নয়নের জন্য বা একটা টোটাল ডেভেলপমেন্টের জন্য যুবদের সাথে সাথে আমাদের সকল ভারতবাসীকেও সেই কথাটাকে ভাবিয়ে তুলছে যে নেশাকে কিভাবে আমরা দূর করব। ইয়েস ইয়েস। এবং আপনার প্রশ্নের উত্তরে আপনি যেটা বললেন স্যার যে আমরা শুধুমাত্র এইটাই চেষ্টা করে বলেছি না যে যুবক যুবতীরা যেন নেশার দিকে গ্রস্ত না হয় বা প্রভাবিত না হয়। আমরা একটু আগে অফ ক্যামেরা কথা বলছিলাম যে বিভিন্ন রকমের ফ্যাক্টর কাজ করে এগুলোতে। আমি আবারও স্যারের কাছে চলে যাব এই কথাটার জন্য যে माई भारत जो पोर्टल जो पोर्टल हमारे सामने है अभी, जो आपने बोला कि फिजिकली एक ऐसा पोर्टल जहाँ पे सभी एक साथ समाहित हो सकते हैं। तो ये माई भारत जो पोर्टल है ये एक योजना है भारत सरकार की। तो ये योजना दूसरे योजना से अलग कैसे है सर? क्योंकि बहुत सारी योजनाएं हैं जो भारत सरकार ने लॉन्च किए हुए हैं, तो दूसरे योजनाओं से ये योजना अलग कैसे है सर? ये थोड़ा सा बोलिए। मैडम, ये कोई ऐसा आम जो योजना होता है वैसा योजना नहीं है। जैसे मैंने पहले बताया, इसमें युवा जो है वो पहले इसमें पंजीकरण करेंगे, उसके बाद जैसे वो और भी कई सारे ऐप्स होते हैं जैसे एक्सप्लोर करते हैं, जैसे फेसबुक इंस्टाग्राम हो गया, वैसे ही इसको भी वो एक्सप्लोर कर सकते हैं। उसमें कई सारे अपॉर्चुनिटीज़ उनको दिखते हैं, जैसे वो वॉलंटियरिंग अपॉर्चुनिटीज़ रहता है जिसमें वो कहीं भी जाके एक कोई इवेंट क्रिएट करके उसमें वो शामिल कर सकते हैं और अपने भी साथ लोगों को जोड़ सकते हैं उसमें। तो एक तरह से कम्युनिटी उनका एक एक्सपेंड होता है उसमें बनता है। और इसके अलावा वो लोग और भी बहुत सारे कॉम्पिटिशन्स होते हैं, उसमें आयोजन होते हैं। अभी पिछले महीने एक विकसित वाइब्रेंट विलेज प्रोग्राम हुआ था, उसमें जो युवा हैं त्रिपुरा से 11 युवा ने पार्टिसिपेट किया था, हिमाचल प्रदेश गए थे। अच्छा। उनको ये एक ऐसा मौका मिलता है इस माई भारत प्लेटफॉर्म के थ्रू, तो वो लोग अलग अलग जैसे दूसरे स्टेट में जाना हो उसका एक मौका मिलता है उन लोग को जाने का। वो जाने के लिए उनको क्विज कंपटीशन में पार्टिसिपेट करना पड़ता है, उसमें वो सेलेक्ट होते हैं, फिर उसके बाद उनका लिस्ट माई भारत हेडक्वार्टर से आता है, फिर उसको वहाँ पे जाने का मौका मिलता है। तो सर इसी प्रश्न को आगे रखते हुए दूसरा प्रश्न आपको ही मैं करना चाहूँगी कि ये जो आपने बोला कंपटीशन होता है, कंपटीशन होता है कि कभी कभी क्या होता है, इसमें अगर सब भाग ले तो युवा जो है बाहर गाँव जा सकते हैं, अपने जो टैलेंट है उसको विकसित कर सकते हैं। तो इसके लिए क्या प्रबोधन है सर, कैसे जा सकते हैं लोग, कैसे इसमें एकदम एंटर कर सकते हैं? पहले तो मैम जो युवा है उनको पहले रजिस्ट्रेशन करना पड़ेगा माई भारत पोर्टल पे। उसके बाद उनको दिखता है, जैसे वो रजिस्टर करेंगे उनको वहाँ पे दिखेगा कि क्या क्या इवेंट चल रहा है, क्या क्या कंपटीशन चल रहा है उनके शहर में, उनके ज़िले में क्या चल रहा है वो दिखाई देगा। कुछ होते हैं जो मेगा इवेंट होता है, मेगा इवेंट जो मतलब पूरे नेशनल लेवल पे एक साथ होता है, जैसे योगा डे हो गया, अभी जैसे नशा मुक्ति फॉर विकसित भारत का एक मेगा इवेंट चल रहा है। तो इसके लिए कभी कभी होता है कि क्विज कंपटीशन पहले आ गया, वो लोग क्विज कंपटीशन में पार्टिसिपेट किए, उसमें अगर वो लोग सेलेक्ट होते हैं फिर नेक्स्ट राउंड में जाते हैं, नेक्स्ट राउंड में ऐसे कंपटीशन होता है, उसमें वो लोग सेलेक्ट हुए, फिर उसके बाद उन लोग का नाम चयनित होकर हम लोग पास आता है दिल्ली से कि ये लोग इतने लोगों ने इतना नंबर लाया है, आप इनमें से 15 लोग को चूज़ करके हमको नाम दीजिए, हम इनको बुलाना चाहते हैं हिमाचल प्रदेश। तो ऐसे अलग अलग राज्यों से कुछ कहीं से 10 कहीं से 20 ऐसे अलग अलग युवा जुड़ के एक साथ जाते हैं वहाँ पे। तो जैसे मैंने बताया त्रिपुरा से 11 लोग गए थे यहाँ से, उन लोगों ने वहाँ गया, पहाड़ों पे रहा, वहाँ का जो वेदर है वो एक्सपीरियंस किया, कल्चर है हाँ, वो कल्चर एक्सपीरियंस किया। और वो लोग जाके जो ITBP जो पर्सनल होते हैं और जो आर्मी इंटर टिबेटन बॉर्डर पुलिस, उन लोगों ने पूरा इनका इंतजाम किया था रहने का वहाँ पे। और वो जो गाँव है उनके साथ जो घर रहते हैं, मतलब लोकल लोगों के साथ ही ये लोग वहाँ पे रहे थे, उनका कल्चर एक्सचेंज हुआ एक तरह से। बहुत अच्छा। उनका जो खाना पीना रहता है उन लोगों ने वो देखा कैसा होता है। और जैसे ये कई सारा चीज़ चेंज होता है, जैसे त्रिपुरा में क्या होता है कि जो सनलाइट है वो बहुत ही जल्दी उदय हो जाता है और बहुत जल्दी अस्त भी हो जाता है, यहाँ पे सनसेट हो जाता है। लेकिन वहाँ पे क्या है कि 8-8 बजे तक सनराइज रहता है। हाँ, तो वो लोग देखे काफ़ी सरप्राइज हुए कि जो टाइम डिफरेंस होता है वो भी उन्होंने देखा वहाँ पे, वो एक्सपीरियंस भी किया। तो बहुत ही अनोखा एक्सपीरियंस मिलता है। और जैसे वो लोग वहाँ पे जो गए थे हिमाचल प्रदेश में, एक जो गांव का नाम था वो रेकोंग पियो। अच्छा। तो वो गांव जो है वो एक तरह से पहला गांव है, बॉर्डर के बाद, बॉर्डर पे ये गांव है, बॉर्डर के बाद वो पहला गांव रहता है। तो जो प्रधानमंत्री जी द्वारा एक मन की बात में कहा गया था कि जो हमारा पहले जो कहा जाता था कि आखिरी गांव, अब वो आखिरी गांव नहीं है, वो पहला गांव है भारत का। बहुत अच्छा। तो यही एक वो चाहते थे कि ये पहले गांव में युवा हमारे आके विजिट करें, उसका एक्सपीरियंस ले कैसा वहाँ पे लोग रहते हैं। तो पहले जब युवा वहाँ से वापस आए हमारे ऑफिस में, हम लोगों ने पूछा कि आपको कैसा लगा वहाँ पे,
तो पहले वो लोग बताए कि पहले हम लोग सोचे थे कि वहाँ पे इंटरनेट कनेक्टिविटी नहीं होगी, वहाँ पे पेमेंट के लिए यूपीआई नहीं चल रहा होगा। तो जब वो लोग वहाँ गए, इसका सब कुछ जो भी भ्रम था उनका सब टूट गया और सारा उनको इंटरनेट कनेक्टिविटी पूरा 4G 5G सब बढ़िया चल रहा था। हाँ। और हर जगह यूपीआई पेमेंट उन लोगों ने बहुत ही आसानी से सीमलेसली किया, वहाँ पर कोई ऐसा दिक्कत नहीं आया। तो ये एक्सपीरियंस करके उनको पता चल गया कि पहला गांव जो है वो भी हमारे एकदम शहर के जैसा ही है, क्योंकि जो हमारा लक्ष्य है वही है कि सारे युवाओं एक ही जगह पे समाहित हो जाए, उनका विचार धारणा एक जगह पे विकसित हो जाए। बहुत बढ़िया। इसके बाद যে প্রথমে এরপর আমি যে কথাটা বলছিলাম সাথী, 2047 আপনি যে নাম্বারটা দিয়েছেন, মানে এটা তো আপনি দেননি, এটা আমাদের বিকশিত ভারতের যুবাদের নেশামুক্তিকরণের জন্য একটা দেওয়া হয়েছে যে এত বছরের মধ্যে 2047-এর মধ্যে গোটা ভারতবর্ষ থেকে নেশাকে আমরা দূরীকরণ করব এবং সেই নেশাকে দূর সরানোর জন্য আমাদের সবথেকে ইম্পর্টেন্ট রোল যে প্লে করছে সেটা হচ্ছে আমাদেরই যুবারা। যেটা স্যারও বললেন যে একটা গোটা বিশাল অংশ জুড়ে কিন্তু যুবক যুবতীরা রয়েছে, ইয়থ পাওয়ার। এই ইয়থ পাওয়ারের কতটুকু ভূমিকা রয়েছে স্যার 2047-এর মধ্যে ভারতকে নেশামুক্ত অভিযানে যুক্ত করার? এর একটা বিশেষভাবে যদি আমরা কথাটা এরকম বলি আর কি, যে 2047টাকেই কেন নির্ধারিত করা হয়েছে, তার মূল বিষয়টা হচ্ছে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে 1947 এবং এখান থেকে যদি 2047 মানে 100 বছরের মধ্যে আমাদের ওই লক্ষ্যমাত্রা পূর্ণ করতে হবে এবং তাই জন্যই কিন্তু 2047টাকে বাছাই করা হয়েছে। এই কারণে যখন আজাদি কা অমৃত মহোৎসব শুরু হয়, অ্যাকচুয়ালি আমরাও যখন ছোট ছিলাম সেটা কিন্তু আমাদেরও ধারণা ছিল না যে ভারতবর্ষের স্বাধীনতার 50 বছর পূর্তি হবে, তো 25 বছর থেকে আমরা কেন স্টার্ট করব। আমাদের দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি যে চিন্তা করেছেন যে আমাদের 25 বছর থেকেই কিন্তু সেটাকে তৈরি করে নিয়ে যেতে হবে। আদারওয়াইজ আমরা যদি গেম মানে প্ল্যান তৈরি করে না চলি তাহলে কিন্তু আমরা কোনো গেম জিততে পারবো না, ফলাফল পাবোই না। প্ল্যানিং ইজ মাস্ট। আগে থেকে আমাদের পূর্ণাঙ্গ প্ল্যানিং দরকার। আপনি দেখবেন যতগুলি ডিপার্টমেন্ট রয়েছে ভারতবর্ষের প্রত্যেকেই কিন্তু এটাকেই লক্ষ্যমাত্রা করে চলছে। হ্যাঁ সেটাই। যেহেতু আমরা যুবকদের নিয়ে কাজ করছি, তো আমাদের যুবকদের সংখ্যাটা যেহেতু বেশি, স্যার কিছুক্ষণ আগে বলেছেন যে সারা ভারতবর্ষের যত যুব মানে জনসংখ্যা রয়েছে এখনো আদমশুমারি শুরু হবে 1 তারিখ থেকে শুরু হবে, যে আগের যে সংখ্যা তার অনুপাতটা যদি আমরা হিসাব করি যে যুবকদের সংখ্যাটা অনেক বেশি, তো সেই হিসাবে কোনো একটা দেশের মূল মেরুদণ্ডই হচ্ছে যুবক। একদম। তো এই যুবক যুবতীরা যদি বর্তমান এই সময় থেকে যদি তাদের লক্ষ্যমাত্রা স্থির করে চলে তাহলে অবশ্যই সেই দেশ পূর্ণাঙ্গভাবে বিকশিত হবে। আমরা অনেক দিন ছোট থেকে শুনে এসেছি যে ডেভেলপিং কান্ট্রি, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন প্রতি মুহূর্তেই যে ডেভেলপড কান্ট্রি। আমরা 2G থেকে শুরু করেছি, আমরা 5Gতে আছি এবং যেখানেই যাবেন স্যার বলছিলেন যে শেষ গ্রাম, বর্তমানে সেটা শেষ গ্রাম না, সেটা প্রথম গ্রাম, যেখানে আমাদের সারা ভারতবর্ষ থেকে যুবকরা যুবতীরা সেখানে গেছে। একসময় এরকম ছিল যে যুবক যুবতী যারা বেশি একটু পড়াশোনা করছে তারা হয়তো এই অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হবে না। থ্রু মাই ভারত পোর্টাল স্যার বলছেন যে কি এসে কম্পিটিশান, কুইজ কম্পিটিশান, দেখা যাচ্ছে এখন কিন্তু ওরা সবচেয়ে বেশি কিন্তু তার সুযোগ পাচ্ছে এবং এই গ্রাম থেকে আসার পর ওদের সঙ্গে যে ইন্টারেকশন, তা আমাদের মনে হচ্ছে যে বিকশিত ভারত তৈরি করার ক্ষেত্রে এই যুবকরা বা যুবতীরা প্রত্যেকেই নিজেদের ভূমিকাটা কিন্তু আগে থেকে তৈরি করতে পারবে। এখন আজকের ডেট যেটা রয়েছে, আজকে থেকে যেই যুবকটার বয়স 18 বছর, আজকের ডেট হচ্ছে 31শে জুলাই। এবার ভাবুন 2047-এ 31শে জুলাই ওর অবস্থানটা কোথায় থাকবে। আমরা যখনই কোথাও যাই আমরা বলার চেষ্টা করি যে আজকের ডেটে তোমার যা বয়স রয়েছে সেই বয়সটার সঙ্গে 2047 আসতে কত সময় লাগে এটা একটা ক্যালকুলেট করো। কেউ কেউ বলে স্যার 17 বছর, কেউ কেউ বলে আমার আরও 22 বছর। তো যাদের বয়সটা খুব কম, যে 15-16 যারা রয়েছে, এবার ভাবো তো 15 বছর যদি থাকে তাহলে তোমার বয়সটা কত হবে 47, তখন তোমার অবস্থানটা কোন সাইডে হবে। এখন আমরা তোমাদেরকে এই সাইড থেকে বলছি, তখন কিন্তু আমরা হয়তো কেউই থাকবো না।
তোমরা এদিক থেকে পরিচালনা করবে। তাহলে 2047-এর মূল মেরুদণ্ডই হবে বর্তমান প্রজন্মের যারা যুবক যুবতীরা রয়েছে এবং ভারত সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, বিশেষ করে যুব ডিপার্টমেন্ট যেটা রয়েছে, যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয় ভারত সরকারের মূল উদ্দেশ্যই হচ্ছে যুবকদেরকে আরও বেশি বেশি করে সচেতন করে তোলা। সেই হিসাবে আজকের এই প্রোগ্রামের মূল চাবিকাঠি। তারই একটি অংশরূপে আমরা রয়েছি, কারণ ড্রাগ ফ্রি ইন্ডিয়া বাই 2047 এর মধ্যে এই লক্ষ্যকে নিয়ে আমরা যখন এগিয়ে চলেছি, একটা বিশাল সংখ্যক লোকেরা আমাদের সাথে যুক্ত। আমাদের সাথে কেন বলছি? কারণ আমরাও তার অঙ্গ রয়েছি। আজকের এই অনুষ্ঠানের মারফত আমাদের দর্শক শ্রোতা বন্ধুরাও কিন্তু অনেকে অনেক ধরনের প্রশ্নের উত্তর পাবেন। আবার চলে যাব अजय सर के पास। माई भारत जो ऐप है, किसी किसी युवाओं के ये प्रश्न भी रहते हैं कि लाभ क्या है, हानि क्या है, इसमें मेरा क्या फ़ायदा है, ऐसा कुछ कई लोगों का ये दिमाग में चलता रहता है। तो कोई युवा अगर आपसे पूछे कि माई भारत जो ऐप है उससे मुझे क्या लाभ मिलेगा, मुझे क्या फ़ायदा मिलेगा, तो आपका उत्तर क्या रहेगा सर? मैम अगर एक लाइन में कहूँगा तो एक युवा के पर्सनालिटी डेवलपमेंट में बहुत हेल्प करता है। अच्छा। उसका जो कम्युनिकेशन स्किल्स है, जैसे कई सारे कंपटीशन है जिसमें एलोक्यूशन कंपटीशन हो गया, डिबेट कंपटीशन हो गया, वो पार्टिसिपेट कर सकता है। अभी जो ये नशा मुक्त युवा फॉर विकसित भारत चल रहा है, इसमें जिला स्तरीय प्रोग्राम हम लोग करा रहे हैं। और अभी कल या परसों यहाँ वेस्ट त्रिपुरा में एक कार्यक्रम हुआ था, उसमें जैसे डिबेट कंपटीशन था, पेंटिंग कंपटीशन था, और भी अलग अलग तरह के कंपटीशन थे, डांस कंपटीशन, म्यूज़िक कंपटीशन, फोक डांस, फोक म्यूज़िक। तो ऐसे कंपटीशन में युवा पार्टिसिपेट कर सकता है। जैसे मैं बताना चाहूँगा कि जो युवा है, जैसे कुछ युवा होते हैं जो कॉलेज जा रहे हैं, उन लोग को तो कॉलेज लेवल पे पार्टिसिपेट करने का मौका मिलता है, वो लोग कल्चरल इवेंट में पार्टिसिपेट कर सकते हैं। लेकिन बहुत सारे ऐसे युवा हैं जो कॉलेज वगैरह अफोर्ड नहीं कर पाते हैं, या किसी कारणवश वो लोग जा नहीं पाते हैं कॉलेज में। तो ऐसे युवाओं के लिए मेनली ये माई भारत पोर्टल बनाया गया है। अच्छा। जिनको एक राष्ट्रीय मंच प्रदान किया जा सके। उन लोग को, जैसे जो कॉलेज नहीं जा रहे उनको तो ऐसा कोई मंच मिलेगा नहीं, और जो अपने आप को एक्सप्रेस करना चाहते हैं वो उनको प्लेटफॉर्म नहीं मिल पाता। तो इसी दूरी को कम करने के लिए माई भारत प्लेटफॉर्म बनाया गया है, जहाँ पे वो युवा जो अपना बात रखना चाहता है और अपने आप को एक्सप्रेस करना चाहता है, वो इस मंच से जुड़ के अपने आप को एक्सप्रेस कर सकता है। और वो यहाँ से मतलब जो कभी ऐसा सोचा नहीं था, वो लोग ऐसे अपने ज़िले से उठ के, अपने गांव से उठ के वो नेशनल लेवल तक पहुँच जाएगा। हाँ। और इसकी एक और बात भी है कि जो युवा इसमें अपना नाम पंजीकरण करते हैं, तो इसके बाद भी बहुत सा रास्ता उसको चलना पड़ता है, बहुत सारा लाभ की चीज़ें जो उनके दिमाग में चलता रहता है कि मुझे क्या लाभ है, मैं क्या करूं। लेकिन आपने एक बात कही कि जो युवा कॉलेज में नहीं है अभी, लेकिन अपने बात रखना चाहते हैं, तो इस पोर्टल के माध्यम से वो अपने बात रख सकता है या रख सकती है। तो ये जो पोर्टल के माध्यम से वो जुड़ सकते हैं, इसको समझाने के लिए भी तो कोई चाहिए। तो जैसे कि हमें, मेरा प्रश्न इसके बाद जो है, क्योंकि इसी संदर्भ में ये आता है प्रश्न कि जो माई भारत स्वयं सेवक जो है वो कैसे जुड़े इससे? देखिए मैडम, हमारे साथ कई सारे यूथ क्लब हैं, युवा क्लब हैं, बहुत सारे कई सालों से जुड़े हुए हैं। तो उनके माध्यम से हम लोग अप्रोच करते हैं जो उनके आसपास के और भी युवा हैं, उनको जोड़ने के लिए माई भारत पोर्टल से, और उनके थ्रू हम लोग उनको गाइड करते हैं कि आप कैसे इसका लाभ उठा सकते हैं। जैसे कोई कार्यक्रम आया, हम किसी यूथ क्लब को बोलते हैं कि आप ये कार्यक्रम है, आप अपने गांव में ले लीजिए, और आसपास के जो युवा हैं जो अभी तक जुड़े नहीं है माई भारत पोर्टल, उनको खासकर इसमें इन्वॉल्व करिए। तो ये जो मैसेज है जुड़ने का, वो मतलब और भी यूथ को पहुंच जाता है, स्प्रेड हो जाता है। और अगर वो किसी इवेंट में पार्टिसिपेट करते हैं तो उनको सर्टिफिकेट वगैरह ये सब ऑनलाइन जनरेट हो जाता है। तो जैसे उनका जो पर्सनैलिटी डेवलपमेंट है वो होता है, कम्युनिकेशन स्किल बढ़ता है उनका, और उनके और भी जो ड्रीम्स हैं वो पूरे हो जाते हैं। तो पेशेवर स्वयंसेवक कैसे बने सर? उसके लिए वही, अब एक किसी युवा को अगर स्वयंसेवक बनना है तो अपने आप को पहले रजिस्टर करे माई भारत पोर्टल पे, और उसके बाद एक अगर वो क्लब बना सके, अपने साथ और भी 6 लोगों को जोड़ के एक क्लब बना सके, तो एक तरह से वो जुड़ गया है माई भारत के साथ। जज्बा होना चाहिए। हाँ। पहले जज्बा चाहिए, वो तो हाँ, जज्बा होना चाहिए उसके साथ। उसके बाद सबको जुड़े रखने के लिए भी जज्बा होना चाहिए। একদম এখান থেকে একদম সরাসরি আবার সুমন স্যারের কাছে চলে আসবো। এই যে আমরা বলছি, এই যে ভেতর থেকে যে সেই শক্তিটা প্রদান করা, নিজের সাথে অন্যকে নিয়ে হাঁটা এবং সেই জায়গাতে নিজের মূল লক্ষ্যে পৌঁছানো, ড্রাগ ফ্রি ইন্ডিয়া এবং নেশামুক্ত ভারত আমাদের
পিয়ার গ্রুপ যেটা আপনি বলছিলেন একটু আগে, আমরা যখন একটি বাচ্চাকে স্কুলে পাঠাই, স্কুলে পাঠানোর পর সে তার বন্ধু বানায় বা বান্ধবী বানায়, সে তাকে আমরা পিয়ার গ্রুপ বলি, কারণ একটা বিশাল সংখ্যক সময় ধরে কিন্তু সেই বাচ্চাটা বা সেই ছেলে মেয়েটি নিজে স্কুলে সময় কাটাচ্ছে এবং কলেজে সময় কাটাচ্ছে। এখান থেকে পিয়ার গ্রুপ কতটা সাহায্য করতে পারে তাকে নেশামুক্ত রাখতে? অ্যাকচুয়ালি বা বর্তমান যে সামাজিক পরিকাঠামো আমরা একটু ভালো করে দেখতে পাই কি প্রত্যেকটা বাচ্চাই ছোট থেকে একটু প্রেসারে থাকে। এটা প্রথমত ফ্যামিলি প্রেসার থাকে, মা বাবাদের প্রেসার থাকে, পাশাপাশি আপনি বলছেন যে স্কুলের মধ্যে অ্যাকচুয়ালি ছেলে মেয়েদের যে পিয়ার গ্রুপ রয়েছে, যদি নেশামুক্তের সঙ্গে আমরা সেটাকে মিলিয়ে দিই দেখবেন একটা রাস্তা বেরোবে। আবার যদি এরকম আরেকটা কথা বলি যে ভালো দিকগুলি কি আসতে পারে, ভালো দিক কিন্তু রয়েছে, পিয়ার গ্রুপের কিন্তু ভালো দিক রয়েছে, একদম রয়েছে। আমরা NEP 2020 তো বারবার বলা হচ্ছে কি পিয়ার গ্রুপ তৈরি করে পড়াশোনাটাকে করানোর জন্য। এতে করে লাভটা কি হবে? লাভ হবে এটাই যে বাচ্চাদের যার যেই জিনিসটা অজানা রয়েছে সেটা জানতে পারবে, কিন্তু আবার তার বিপরীত দিকটাও এরকম হয়েছে যে অজানা থাকার কথা ছিল সেটা জানতে পেরে যাচ্ছে। সেটা হচ্ছে ডিউ টু সোশ্যাল মিডিয়া। তো মিডিয়া কিন্তু ভালো, সোশ্যাল মিডিয়া ভালো, কিন্তু ভালোটা কত ভালো এবং আমি কতটুকু নিচ্ছি ভালোটা আর কতটুকু খারাপটা নিচ্ছি সেটা ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল। যে প্রশ্নটার উত্তরটা আমার কাছ থেকে চাইছেন সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বর্তমান প্রজন্ম ম্যাক্সিমাম এই রাস্তায় যাচ্ছে, নেশাগ্রস্ত হচ্ছে কিন্তু পিয়ার গ্রুপের মাধ্যমে। সেটা কোনো নেশা জিনিসপত্র কিন্তু মা বাবা তুলে দেবে না, বড় গার্ডিয়ানরা কেউ তুলে দেবে না, টিচাররা তুলে দেবে না, তাহলে ওরা সহজভাবে সেটা পেয়ে যাচ্ছে কিন্তু পিয়ার গ্রুপের মাধ্যমে। এবার অনেকভাবেই অনেকে প্রশ্ন মনে আসতে পারে, আমার ছেলে বা আমার মেয়ে তো আমি নিজে স্কুলে নিয়ে যাই, স্কুলের বাসে যায়, অথবা আমি টিচারের বাড়িতে যাই, তো সেখানে তো আমি ছাড়া আর কেউ নেই। কিন্তু এই জায়গাটাতে কিন্তু আমার চোখ আপনার চোখ যখন পিয়ার গ্রুপের সঙ্গে ওদের ইন্টিমেসি হয়, কথাবার্তা হয়, সেই জায়গাটায় কিন্তু আমরা যেতে পারি না, কারণ হচ্ছে কি প্রত্যেকের প্রাইভেসি থাকে। তো সেই জায়গায় পিয়ার গ্রুপের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে এরকম ইন্টিমেট হয়ে যায় যে বাজে জিনিসটাই ওরা তুলে নিয়ে আসছে। তো নেশা মুক্ত হতে গেলে প্রথমেতেই দরকার সেটা হচ্ছে সচেতন হওয়া। 2 নাম্বার কথা হচ্ছে মা বাবাদেরকেও কিন্তু সেই ক্ষেত্রে সচেতন বোধ নিজেদের থেকে তৈরি করতে হবে। পাশাপাশি যারা সোসাইটিতে, স্যার বলছিলেন যে কয়েকজনকে নিয়ে আমরা একটা গ্রুপ যদি তৈরি করি, সেই গ্রুপের কাজটা হবে কিন্তু নিজেদের মধ্যে থাকা না, যে জিনিসটা ওরা নিজে ভালোটা শিখে এসছে ওটা সমাজের মধ্যে দেওয়া। তো সেই কাজের জন্য কিন্তু প্রত্যেকে ডেডিকেটেড হতে হবে। আদারওয়াইজ আমি নিজে জানলাম অন্যকে জানালাম না, সেটা হবে না। তাই জন্য পিয়ার এডুকেটর নিজে হতে হবে এবং প্রত্যেককেই নিজেকে লিডার হিসাবে তৈরি করতে হবে। তো সেইভাবে যদি আমি নিজেকে লিডার তৈরি করতে পারি তাহলে আমাদের যে স্বপ্ন রয়েছে প্রধানমন্ত্রীর, সেই স্বপ্নটা বাস্তবে পরিণত করতে পারবো। তাহলে পিয়ার গ্রুপ আমরা তাহলে একটা দিক যেটা বলছিলাম যে ভালো দিকটা আমরা দেখব, খারাপ দিকটার দিকেও আমাদের নজর রাখতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট কথা বোধ হয় এটাই আমার মনে হয়। আজকের দিনে 2026-এ দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে যে শুধুমাত্র ভালো দিকগুলোকে আমরা নেব, খারাপ দিকগুলোকে আমরা দেখবই না, তাহলে আমরা বুঝতে পারবো না আমার ছেলে মেয়ে ওই দিকে ঝুঁকছে কিনা, কারণ আমি সেইগুলো চিনি না। আপনি কি মনে করছেন স্যার? আমার মনে হয় ভালো এবং খারাপ দুটোটাকে যদি আমরা তুলা যন্ত্রে রাখি, কার ওজন কতটুকু সেটা কিন্তু পরখ করে নিতে হবে। আদারওয়াইজ আমি ভালোটাই নেব, খারাপটাকে দেখবো না, সেটা কিন্তু হতে পারে আমি চিনবই না। আমাকে কিন্তু দুটোকে একই পাল্লায় তুলে সেটাকে কিন্তু পরখ করে নিতে হবে। যদি ভালোটা আমার পক্ষে থাকে সেটা আমি নেব, আর খারাপটাকে বর্জন করে দেব। আদারওয়াইজ খারাপ বলে এটাকে দেখবো না যদি ভেবে থাকি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই জায়গাটাতেই কিন্তু বড় সমস্যা, অনেকটা বড় একটা গ্যাপ থেকে যায়। इसी के संदर्भ में सर अगर अगला प्रश्न आपसे पूछे कि 2047 तक ये लक्ष्य रहेगा कि ड्रग फ्री इंडिया करना है, तो ड्रग फ्री इंडिया अगर करना है तो युवाओं के एक भारी मात्रा में इसमें सहयोगिता की प्रयोजन पड़ेगी। तो ये यहाँ पर हम किससे मदद मांग सकते हैं युवाओं के साथ?
मैम जैसे 2047 विकसित भारत देखने का जो सपना है पूरे देश का, वो युवाओं की भागीदारी तो इसमें सबसे बड़ी है, क्योंकि वही चल के आगे उस समय नेता बनेंगे। तो इसमें जो सहायता किया जा सकता है, जो युवा हैं, जो कॉलेज लेवल है, स्कूल लेवल है, वहाँ पे अवेयरनेस सेशन एक चलाया जा सकता है। और माय भारत ऐसा कॉलेज लेवल पे करता है, कॉलेज और स्कूल लेवल, जिला लेवल, ऐसा प्रोग्राम करते रहते हैं। तो उसी में मैं कहना चाहूँगी जो भी जो पीयर ग्रुप सर ने जैसे बात रखा था, पीयर ग्रुप प्रेशर में आके युवा जो है नशा के उसमें आ जाते हैं, तो ऐसा ग्रुप बनाया जाए, ऐसा यूथ क्लब बनाया जाए जो मतलब उस चीज़ से मतलब वो ना जाए, मतलब वो ऐसे काम करें ताकि युवाओं का मन लगा रहे दूसरे कामों में, जैसे राष्ट्र निर्माण के कामों में उनका मन लगा रहे। तो इससे एक मदद किया जा सकता है युवाओं का। ये जो आपने बहुत अच्छी एक बात कही कि राष्ट्र निर्माण के, और अगर हम युवाओं के झुका सके कि वो झुकाव अगर रुझान अगर उस तरफ रहें, तो हम ये बहुत सुंदर करके उनको यहाँ से अलग कर सकते हैं इन नशा से। तो ये স্যার দেখেন এই ব্যাপারটা যখন আমরা আসছে যে রাষ্ট্র নির্মাণের জন্য যখন আমার কিছুটা অংশীদারিত্ব থাকবে, যেমন আজকে আমার ভালো লাগছে যে আজকে আমি রয়েছে ড্রাগ ফ্রি ইন্ডিয়া বাই 2047 এই সুন্দর একটা ক্যাম্পেইনিংয়ে আমাদের যুক্ত হতে পেরে দূরদর্শন ত্রিপুরার স্টুডিওতে আপনাদের দুজনের সাথে কথা বলছি। এখান থেকে আমাদের দর্শক শ্রোতারা শুনতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কথা। তাহলে এই গোটা আয়োজনে আমিও ছোট্ট একটা অংশ হলাম আজকে, তো সেটা আমার একটা গর্বের বিষয়। এই ব্যাপারটা যেটা স্যার যেটা বললেন যে अगर राष्ट्र निर्माण की तरफ युवाओं को झुकाया जा सके या झुकाव अगर वहाँ पर हो उनका, तो हम उनको नशे से बहुत दूर ले जा सकते हैं। এই যে রাষ্ট্র নির্মাণের পক্ষে আমরা যদি তাকে আনতে চাই, তাহলে সেইখানে আমাদের বিদ্যালয়, কলেজ, অভিভাবক, শিক্ষকদের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ স্যার? আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষের যুব মন্ত্রণালয়ের একটা স্কিম রয়েছে, জাতীয় সেবা প্রকল্প, ন্যাশনাল সার্ভিস স্কিম, যেটা আমরা সংক্ষেপে প্রত্যেকেই জানি এনএসএস হিসেবে জানি। এনএসএস আমাদের ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যেও প্রায় 403টা এনএসএস ইউনিট রয়েছে, সেটা কলেজ, স্কুল এবং ইউনিভার্সিটি লেভেলের। তো এই ক্ষেত্রে কিন্তু এনএসএস ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের একটা বিশেষ ভূমিকা রয়েছে। পাশাপাশি প্রোগ্রাম অফিসার যারা রয়েছেন বিভিন্ন ইউনিটগুলিতে প্রতিনিয়তই এই ব্যাপারে, এই বিশেষ করে নেশামুক্ত ত্রিপুরা গঠন করা, নেশামুক্ত ভারত গঠন করার যে কথাবার্তা বলা হচ্ছে, সেগুলি কিন্তু ধারক এবং বাহক হিসাবে কিন্তু এই এনএসএস ইউনিটের ভলেন্টিয়াররা কিন্তু কাজ করে যাচ্ছে। আমাদের যা ত্রিপুরা রাজ্যের যে এনএসএস কাজ করছে সারা ভারতবর্ষে কিন্তু তার একটা নাম রয়েছে। কারণ হচ্ছে যখনই কোনো ধরনের এই রকম সচেতনতামূলক প্রোগ্রামের বলা হয়, তখন দেখা যাচ্ছে যে আমাদের এনএসএস ভলেন্টিয়াররা কেবলমাত্র তাদের ইউনিট লেভেলে অর্থাৎ স্কুলের মধ্যেই সীমাবদ্ধ না, আমাদের যে অ্যাডপ্টেড ভিলেজ রয়েছে, কমিউনিটি রয়েছে, সেখানে কিন্তু সেই বার্তাগুলি নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং প্রতিনিয়ত ওরা যাচ্ছে। তার জন্য কিন্তু র্যালির ব্যবস্থা করা, অথবা কোথাও গিয়ে এই যে কিছুক্ষণ আগে আমরা পিয়ার গ্রুপের কথা বলছিলাম, এই পিয়াররাই কিন্তু অ্যাকচুয়ালি যাচ্ছে কমিউনিটি লেভেলে। তো সেই জায়গায় কিন্তু অনেকটাই লাভবান হবে এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো তার সুফল কিন্তু আমরা অবশ্যই পাবো। কারণ কোনো একটা কাজ শুরু হয়েছে, সেটা এমনি এমনি শেষ হয়ে যাবে না, তার সুফল অবশ্যই আসবে। ভীষণ সুন্দর করে বললেন স্যার। আমি सर के पास फिर से जाना चाहूँगी कि अगस्त का महीना है तो हम सभी के लिए महान दिवस है, तो 2 तारीख को क्या क्या होने वाला है सर, उसको लेके आप दोनों की प्रतिक्रिया? मैम 2 तारीख को पूरे देश भर में 10,000 लोकेशंस पे एक साथ नशा मुक्ति का प्लेज एक लेने का संकल्प अभी प्लानिंग चल रहा है। उसमें जो हमारे माननीय प्रधानमंत्री जी हैं, वो 1 करोड़ युवाओं के साथ जुड़ेंगे पूरे देश भर में। और त्रिपुरा में 2 जगह पे ऐसा एक मास गैदरिंग होगा, एक है त्रिपुरा यूनिवर्सिटी में और एक रविन्द्रनाथ टैगोर भवन में। उस दिन मतलब जैसे त्रिपुरा यूनिवर्सिटी में माय भारत ऑर्गेनाइज़ कर रहा है, उसमें हमारे माननीय राज्यपाल महोदय भी रहेंगे वहाँ पर, हमारे गवर्नर सर भी रहेंगे वहाँ पे, और सुबह 10 बजे कार्यक्रम रहेगा और हमारे माननीय प्रधानमंत्री जुड़ेंगे और ये जो अभियान है नशा मुक्त फॉर विकसित भारत अभियान, इसकी शुरुआत करेंगे वहाँ पर।
মাননীয় প্রধানমন্ত্রী 2 তারিখে মানে আজকের এই অনুষ্ঠানগুলিতে বিভিন্ন জায়গায় উনি এই অনুষ্ঠান করছেন এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে একসাথে আজকের দিনে এমন সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। তো সেটাকে নিয়ে আপনি বলুন, যে স্যার তো বললেন যে নতুন করে আবার বিকশিত ভারতের এই রাস্তায় আমরা হাঁটবো মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। তো এই ব্যাপারে আপনার আজকের প্রতিক্রিয়া কি? আজকের প্রতিক্রিয়াটা এরকম থাকবে, স্যার বলছিলেন যে দুটো জায়গায়, আরেকটা আগরতলা শহরেই হবে সখীচরণ বিদ্যানিকেতনে, সেখানেও 2-ওয়ে প্রোগ্রাম থাকবে। সেখানে ভলেন্টিয়াররা থাকবে বা আদার যারা যুবক যুবতীরা আছে তারা যুক্ত হবে সেখানে। ভারতের প্রধানমন্ত্রী 2-ওয়ে প্রোগ্রামে ইন্টারেকশন প্রোগ্রাম থাকবে সেই জায়গায়। তা আমরা খুব ভাগ্যবান যে আমাদের সঙ্গে ডাইরেক্টলি প্রধানমন্ত্রী থাকবেন 2 তারিখে। স্যার বলছিলেন একসঙ্গে প্রায় 10,000 সেন্টার থাকবে এবং 1 কোটি যুবক যুবতী কিন্তু তার মধ্যে যুক্ত হবে। আমরাও সৌভাগ্যশালী, আমাদের মতো রাজ্যে এই দুটো সেন্টারকে বাছাই করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী ডাইরেক্টলি আমাদের যারা যুবক যুবতীরা রয়েছে এই রাজ্যের তাদের সঙ্গে কথা বলার একটা বার্তা থাকবে যুবক যুবতীদের উদ্দেশ্যে। নেশা কিন্তু প্রত্যেককে, নেশা বলি যাই বলি, সেটা খুব আনন্দ সহকারে গ্রহণ করে, কিন্তু সেটাকে কিন্তু বর্জন করা খুবই কঠিন। তাই জন্য প্রত্যেকের কাছে একটাই আমাদের আবেদন থাকবে যে এটাকে আমরা যত দূর পারি সেটাকে তাড়িয়ে দেব। পাশাপাশি যে জিনিসটা গ্রহণ করব সেটা হচ্ছে অন্য যাতে, এবং আমি নিজে যাতে তার মধ্যে আসক্তি না হই, তার থেকে দূরে থাকা। এবং দূরে থাকতে গেলে যে জিনিসগুলি বর্তমানে করা উচিত সেটা হচ্ছে পড়াশোনা করা। 2 নাম্বার হচ্ছে যেটা আমরা অনেকটাই হয়তো আমাদের ছেলেমেয়েরা যুবক যুবতীরা পিছিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মাঠমুখী হওয়া। সবাইকে খেলাধুলায় যেতে হবে, বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত হতে হবে, তাহলেই কিন্তু বাইরের কোনো শক্তি আমাকে স্পর্শ করতে পারবে না, পাশাপাশি আমার সঙ্গে যারা রয়েছে তাকেও স্পর্শ করতে দেবে না। মূলত আমাদের মূল উদ্দেশ্য থাকবে, আমি যদি যুবক হিসাবে বলি, যে আমি নিজে নেশাগ্রস্ত হব না এবং অন্যকেও নেশাগ্রস্ত করব না বা করতে বাধা দেব। পাশাপাশি বিকশিত ভারত তৈরি করার ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আর আজকের যে জন আন্দোলন শুরু হয়েছে সেটা হচ্ছে নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমার ভূমিকাটা হবে সবচেয়ে বড় ভূমিকা। তাহলেই আমি অন্যকে আমি ইন্সপায়ার করতে পারবো। সত্যি আমরা যেন সকলে মিলে এই রাস্তায় যেন হাঁটতে পারি সেদিকেই রাখবো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, আজকে আমাদেরকে সময় দিয়েছেন এবং নেশামুক্ত ভারতের পথে আমরা এগিয়ে চলেছি সকলেই মিলে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের অনুষ্ঠান আমরা শেষ করব, কথা বলা এখানে শেষ করব। আলোচনার প্রেক্ষিতে যে কথাগুলো আসছে সেটা হচ্ছে সে নো টু ড্রাগস। প্রতিবার আমাদের মন থেকে এবং চেতনায় যেন এই কথাটা আসে। সুতরাং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন সকলে। নমস্কার। নমস্কার।